স্বাগত জানাচ্ছি স্বাধীনগঞ্জ থেকে মোচ্ছেলের সাথে আছে আমি শামীম জাহেদি। গত 10 বছরে দেশে চাহিদার অনুপাতে গো সম্পদ বাড়েনি। এই সময় হাঁস মুরগি এমনকি ছাগলের উৎপাদন বাড়লেও গরুর সংখ্যা একেবারেই সেভাবে বাড়েনি। এক্ষেত্রে গোখাদ্য এবং জাত সংকটকে বড় বাধা হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব গো সম্পদ নিয়ে। এই নিয়ে আমরা আজকে কথা বলার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন। 1.5 দশক হলো বেসরকারি উদ্যোগে চলছে সাভারের এ দুগ্ধ খামার। প্রথম দুধ উৎপাদনই ছিল প্রধান লক্ষ্য, কিন্তু টিকে থাকার প্রয়োজনে পাল্টেছে কার্যক্রম। এখন কুরবানির গরু মোটা তাজা করার কাজও চলছে। দৈনিক যা দুধ পাচ্ছি এর খরচ এবং দুধের টাকা মিলে দেখতেছি যে বছরে ওইরকম দুধের পয়সা থাকে না। ওই বছর শেষে হলে যে 2-4টা বাছুর টাছুর থাকে ওগুলো আমার একটু লাভ থাকে আর কি। কিন্তু কেন? খামারিরা জানালেন গরুর খাবারের দাম খুব বেশি ওঠানামা করে, ওষুধও পাওয়া যায় না সময় মতো। অনেক আগে শুরু করা এই খামারগুলো মায়ের কারণে বন্ধ করতে পারছেন না অনেক খামারি। গরু পালন সেক্ষেত্রে অনেক খামারির জন্য হয়ে দাঁড়িয়েছে শরৎচন্দ্রের উপন্যাসের গফুর আর মহেশের সেই উপাখ্যানের মতোই। দেশে এখন গরুর খামারের সংখ্যা 56,000-এর বেশি, তবে খরচ মিটিয়ে লাভ করতে পারছে খুব কম খামারি। এর ফলে বাড়ছে না গো সম্পদও। গত 10 বছরে সেই অর্থে আমাদের দেশে গো সম্পদ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সেটি বলা যাবে না, মাত্র 0.6% হারে প্রতি বছর বেড়েছে। এবং মাংসের চাহিদার একটা যে ঘাটতিটা সেটা মূলত ভারতীয় গরু সিজনে এবং সারা বছর আসার কারণে সেটা মিট আপ হয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে দেখা গেছে 10 বছরে গরুর সংখ্যা বেড়েছে মাত্র 8 লাখ। ছাগল বা মুরগির তুলনায় এই বৃদ্ধি আশানুরূপ নয়। এ কারণে চাহিদার তুলনায় দুধ ও মাংসের ঘাটতি থেকে যাচ্ছে বছর বছর। আমার রিকোয়ারমেন্ট আরো বেশি। উৎপাদনের উপকরণটাকে তার হাতে পৌঁছে দেওয়া, উৎপাদিত সামগ্রীর বাজার সুনিশ্চিত করা, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শিল্প চাকরি। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহায়তার জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ দিতে 200 কোটি টাকার প্রণোদনারও ব্যবস্থা করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। আজ আমরা এই নিয়ে আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় এবং মিলভিটার উপমহাব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে। জনাব রয় এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। জনাব রয়, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে গো সম্পদের পরিমাণ সেই অর্থে বাড়েনি। আমরা আমাদের প্রতিবেদন দেখেছি, সেখানে গরুর সংখ্যা দেখে বলা হয়েছে যে গত 10 বছরে অন্যান্য প্রাণী সম্পদ তুলনায় এই ক্ষেত্রে আসলে আমাদের উন্নতিটা কম হয়েছে। বলা হচ্ছে যে খাবারের অভাব, গোখাদ্যের অভাব এবং উন্নত জাতের একটা বড় সংকট ছিল। আপনি কি মনে করেন এটা ঠিক আছে না, বা আর কি চ্যালেঞ্জ রয়েছে আসলে গো সম্পদ বৃদ্ধি করবার ক্ষেত্রে? গো সম্পদের সংখ্যা বাড়েনি যে কথাটি আপনি বললেন, জি, এটি যথার্থ। সংখ্যাটা বাড়েনি। সংখ্যা তত্ত্ব একটি জিনিস, গুণগত মান আরেকটি জিনিস। আমরা কিন্তু সংখ্যা তত্ত্বে বিশ্বাসী নয়, সংখ্যা তত্ত্বের কথা বলবো না, আমরা বলবো গুণগত মান বৃদ্ধির কথা। আপনি বলছেন পরিমাণ বেড়েছে, আমার উৎপাদনের পরিমাণ বাড়ছে। আমার বিষয়টা ভেবে ভাবতে হবে, গত 10 বছরে আমি যদি বলি, আপনারা যেটা বললেন 8 লক্ষ, অর্থাৎ পরিমাণ বাড়ছে 0.006%। জি, কিন্তু এই 10 বছরের সময়ের মধ্যে এই ব্যবধানে আমি যদি দুধের উৎপাদনের কথা বিবেচনা করি, তাহলে দুধের উৎপাদন বাড়ছে 300 গুণ, 300 টাইমস। আচ্ছা, এটি অতি পজিটিভ দিক। আমরা এই উৎপাদনে ব্যয় কমাবো, সংখ্যা কমাবো, কিন্তু তার গুণগত মান বৃদ্ধি করব, তার থেকে বেশি উৎপাদন নেব। আমি যদি একটি গরু পালি, একটি গরু পালার জন্য তার কিন্তু একটা মেনটেন্যান্স কস্ট আছে। জি, তাকে গরুটিকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সাস্টেন করার জন্য তার কিন্তু একটি ব্যয় হবে। সেই খাদ্যটা তাকে দিতেই হবে, এটা কোনো আপোষ নেই, ম্যান্ডেটরি। উদ্বৃত্ত অংশটুকু সে করবে রূপান্তর মাংস কিংবা দুধে। আমি যদি সংখ্যা কমাতে পারি, তাহলে তার মেনটেন্যান্স কস্ট কিন্তু কমে যাচ্ছে। এই শক্তিটাকে, খাদ্য শক্তিটাকে আমি রূপান্তর করতে পারছি মাংস শক্তিতে কিংবা দুগ্ধে উৎপাদনে। এখন নির্ভর করবে এই গাভীটির উৎপাদনশীলতার উপরে, এবং উৎপাদনশীলতা আপনি জানেন পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে তার বংশগতি ধারার উপরে। এবং এইখানেই আমাদের দুর্বলতা। আমাদের যে গবাদি পশু ছিল তার জাত খুব ভালো ছিল না, এবং পৃথিবীতে সব জায়গায় এই জাত উন্নয়নের যে কৌশল তারা অবলম্বন করেছিলেন আপগ্রেডিং। আপগ্রেডিংটা কি? আমার যা আছে তার থেকে উন্নয়ন ঘটাতে হবে।
এবং দুর্ভাগ্যবশত আমাদের দেশের কার্যক্রমটি শুরু হয়েছে অনেক বিলম্বে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু ওনার নির্দেশনায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ওনার নির্দেশনায় ৭৪ সালে আমরা এই জাত উন্নয়নের কৌশলটি জেলা পর্যায়ে বিস্তর ঘটাতে পারি। পরবর্তীতে এখন কিন্তু এটি জেলা থেকে পেরিয়ে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। আমরা এই জাত উন্নয়নের কৌশলটিকে প্রত্যেকটি ইউনিয়নে আমরা নিয়ে যেতে পেরেছি। এইভাবেই সফল হয়েছে এই 6.06% গবাদি পশুর বৃদ্ধির পরেও 300% দুধের উৎপাদন বৃদ্ধি। আচ্ছা, আপনারা এবার ঈদকে সামনে রেখে লক্ষ্য করেছেন, একটা আতঙ্ক ছিল, একটা ভীতি ছিল, কোথায় ঈদ। ঈদের একটি বড় অনুষঙ্গ হচ্ছে সুস্থ সবল তাজা পশু কোরবানি করা। এবং ঈদকে সামনে রেখে আমরা আসলে নানাভাবে নানা মানুষের নানা মতামত ছিল। আমরা বেশ কয়েক মাস আগের থেকে উদ্যোগ নিয়েছিলাম। আমি এই বিষয়ে আসবো, ধন্যবাদ জনাব রয়, আমি আপনাদের ফিরে আসবো। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে গো সম্পদের বৃদ্ধির কথা বলছি, আপনি বলছেন আপনারা যে এর গুণগত মান বৃদ্ধি করছে, অর্থাৎ পরিমাণ, আপনার দুধের উৎপাদন বেড়েছে, মাংসের উৎপাদন বেড়েছে, আপনি এইভাবে চিন্তা করছেন। তারপরেও আসলে আমাদের এখন একটা ঘাটতি রয়েছে, যেটা আমাদের প্রথমে দেখলাম আমরা। সেই ঘাটতি পূরণের জন্য আসলে আমরা ঠিক আমরা কি সঠিক পথে আছি কিনা, আমরা একটা সময় কি আমরা বলতে পারবো কিনা যে এই জায়গাটা আমরা সেলফ রিলায়েন্ট? ধন্যবাদ। অবশ্যই আমি বলবো যে আমরা সঠিক পথে আছি। আচ্ছা, আমরা গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে আমাদের দেশের যে দুধের চাহিদা, আমাদের দেশের মাংসের চাহিদা, আমরা সঠিক পথে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডিএলএস, ডাইরেক্টর অফ লাইভস্টক সার্ভিসেস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশ মিল্ক রিসার্চ কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, মিলবিটে সঠিক পথেই এই কাজটি করে যাচ্ছে সারা বাংলাদেশ। এমন একদিন আসবে, আমরা আশা করি যে এদের নেতৃত্বে এই দেশের এই দুধের চাহিদা এবং মাংসের চাহিদা অবশ্যই পুরা হবে। ধন্যবাদ। আমি আরেকটু অ্যাড করতে চাই, প্লিজ। শুধু পূরণ নয়, আমরা আমাদের উদ্বৃত্ত অংশ রপ্তানি করতে সক্ষম হব। যে হারে আমাদের উৎপাদনটি বাড়ছে, ট্রেন্ডটি, জি, আপনি সেই ট্রেন্ড প্রবৃদ্ধির হারটির কথা বলছি, প্রবৃদ্ধির হারটি অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত ইতিবাচক। আমাদের প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গো সম্পদ বৃদ্ধি করবার ক্ষেত্রে উন্নত জাত এবং খাবারের অভাব, গোখাদ্যের অভাব। আমি যদি গোখাদ্যের দিকে এখন আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে বলবেন কিভাবে এই চ্যালেঞ্জটা আসলে করা সম্ভব? আমি দুটো কথা বলবো। জি, আপনি জানেন সারা পৃথিবীতে কিন্তু সারপ্লাস, সিরিয়াল গ্রেন সারপ্লাস, সারা পৃথিবীতেই কিন্তু আমিষের ঘাটতি। আমাদের দেশের অবস্থা তদ্রূপ। আমাদের সিরিয়াল গ্রেন আমরা উৎপন্নে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি, কিন্তু আমরা আমিষ হয়ে গেছি। আমিষে এখন ঘাটতি আছি, আমিষকে পূরণ করতে হবে। সুবিধা কোথায়? আমিষ পূরণে গবাদি পশুর সুবিধাটা হচ্ছে সে সেলুলোজকে রূপান্তর করে নিয়ে আসতে পারছে মিটে, মাংসে। এই ক্ষেত্রে কিছু টেকনোলজি আশ্রয় নেওয়া, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করছেন, এবং তাদের যে টেকনোলজিক্যাল ইনোভেশনগুলো, যে লাক্সই এবং টেকসই প্রযুক্তিগুলো আমার সহকর্মীরা মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কৃষক নিজেরাই বুঝতে পারছেন কিসে তাদের সমৃদ্ধি, কোথায় তাদের সমৃদ্ধি, এবং সমৃদ্ধির পথে কৃষক এগোবেন। যথার্থ উনি বলেছেন, আমরা সঠিক পথে আছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার কিন্তু আপনারা সবাই দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয়ে সবাই, যে সংকটের কথা বলছিলাম, যে আসলে গোখাদ্যের সংকটের কথা বলি আমরা, আমি খাদ্য সংকটের কথা বলবো। আমি সিরিয়াল গ্রেনের উপর এই মুহূর্তে শুধু নির্ভরশীল হব না, আমাকে যেতে হবে সেলুলোজের উপরে। আমি সেলুলোজের ক্ষেত্রে কথা যদি বলি, ঘাস চাষের ক্ষেত্রে আমার তৃণভোজী প্রাণীর তৃণের সংস্থান থাকতে হবে। কৃষক কিন্তু এখন দেখুন, আপনি যদি রংপুর অঞ্চলে যান, আমি চিরির বন্দর গিয়েছিলাম গত পরশুদিন, সেখানে দেখে এসেছি রীতিমতন ঘাসের বাজার, এবং কৃষকরা জানাচ্ছেন যে ধান চাষের থেকে ঘাস চাষে তাদের সমৃদ্ধি বেশি, এবং সেখানে কিন্তু একটা রীতিমতন দুধের নীরব বিপ্লব ঘটে গেছে। আমার মনে হয়
যেখানে আমার যে পকেটটি যে সুযোগটি আছে সেইখানে আসলে এই আমাদের কাজে সুযোগটি লাগাতে হবে। সদ্ব্যবহার ধন্যবাদ আমাদের রয়, আমাদের সময় হচ্ছে একটু বিরতিতে যাওয়ার, ফিরে এসে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। খাদ্যের উপরে আমি একটু সুযোগ আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা আলোচনা করছি গো সম্পদ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় এবং মিল ফিটার উপমহাব্যবস্থাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন এবং জনাব রয়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর সাখাওয়াত, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে গোখাদ্য একটা বড় সংকট এবং যে কারণে বাংলাদেশের বেশি মানুষ এখানে এই গো ব্যবস্থাপনায় কাজে আগ্রহী হন না বা একটা সংকটের কারণ হয়। আপনি বলতে চাচ্ছিলেন যে কিভাবে এই সংকটটা আসলে উত্তরণ করা যেতে পারে? ধন্যবাদ। প্রকৃতপক্ষে গো সম্পদ উন্নয়নের জন্য দুইটা বিষয় উপস্থাপন করা হয়েছে, একটা জাতের সমস্যা আর একটা হলো গোখাদ্যের সমস্যা। আমি খাদ্য সমস্যা নেই আসলে, খাদ্যের সমস্যাটা আসলে প্রকৃতপক্ষে সমস্যা, বিশেষ করে বন্যার পরে কৃষকদের জন্য এই গোখাদ্যের প্রচন্ড সমস্যা তাদের পড়তে হয়। কাঁচা ঘাসের স্বল্পতা থাকে। সমাধানের জন্য আমাদের যেটা করা উচিত যে সাথে সাথে কাঁচা সবুজ ঘাস চাষ করার একটা উদ্যোগ গ্রহণ করা উচিত, যে কাঁচা ঘাসের মাধ্যমে অতি দ্রুত এই সমস্যার সমাধান হতে পারে। এবং মিলবিটা এই জন্যই বন্যার পরপরই বিনামূল্যে উন্নত জাতের ঘাসের বীজ আমরা বিনামূল্যে কৃষকের মধ্যে বিতরণ শুরু করে দিয়েছি। এবং সেই ঘাস সারা বাংলাদেশে আমাদের 34টা ডিস্ট্রিক্টে কাজ চলতেছে। এবং কৃষকদের মধ্যে অস্ট্রেলিয়ান হাইব্রিড সুইট জাম্বু ঘাসের বীজ, যেটার প্রতি কেজি 305 টাকা করে, সেটা আমরা সারা বাংলাদেশে বিনামূল্যে বিতরণ শুরু করে দিয়েছি। এই যে ঘাস চাষের কৃষকদের উদ্বুদ্ধ করা, এই ঘাস চাষের মাধ্যমে শুধুমাত্র আপনি তাদেরকে দিবেন যারা মিল্ক ভিটার তালিকাভুক্ত সদস্য, তার বাইরে কি হবে? কৃষকদেরও এই একই পরামর্শ আমাদের জন্য, যে তারা তাদের এই সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত ঘাস চাষের ব্যবস্থা তারা যদি নেন, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু শহর অঞ্চলে কি হবে, যেখানে ঘাস ব্যবস্থা চাষ করা যাবে না, তখন তারা কি ঘাস কিনে নিয়ে আসবে? দ্বিতীয়ত আরেকটা কাজ করতে হবে, দানাদার গোখাদ্যর একটা ব্যবস্থা করা। দানাদার গোখাদ্যের জন্য বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মিলবিটার একটা বড় গোখাদ্য কারখানা করার জন্য আমাদের একটা অনুদান হিসাবে আমাদের 30 কোটি টাকা দিয়েছে। সেটা আমরা বাংলাদেশের সবচেয়ে উত্তম জায়গা সেটা বাগাবাড়ি ঘাটের লাহিড়ী মোহনপুর দুগ্ধ কারখানাতে, সেখানে আমরা গোখাদ্য কারখানা অলরেডি আমরা স্থাপন করেছি। সেখানে প্রতিদিন সেখানে র মেটেরিয়াল কি সেই খাদ্যের? সে র মেটেরিয়াল দানাদারের বিভিন্ন উপাদান, যেমন গমের ভুসি, খেসারির ভুসি, তিলের খোল, চাউলের কুড়া, এগুলা দিয়ে আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে। এবং মিলবিটার থেকে আমরা এট কস্টে, নো লস নো প্রফিটে আমরা কৃষকদের মধ্যে বিতরণ শুরু করি। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব অজয় রায়, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে বলা হয় বাংলাদেশে প্রায় ছোট বড় সংখ্যা মিলে 56,000-এর খামার রয়েছে, প্রায় 60,000-এর কাছে। 60,000, ফাইন। এই 60,000 এবং আমি ধরে নিচ্ছি এগুলো সবই মূলত ছোট ছোট খামার। লার্জ স্কেলে বড় খামার আকারের খামার কি আমাদের দেশের মতো সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই, তাই তো? খুব বড় খামার বলতে 500 পর্যন্ত আমাদের গাভী আছে। আচ্ছা, তো 500 মতন গাভী আছে। আমরা এর থেকে বড় খামার আমার জন্য ফিজিবল এখনো। আমাদের প্রয়োজনটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির জন্য কৌশলটি হওয়া দরকার, যেটা ইকোনমিক্যালি লাভজনক, বেশি লাভজনক, ভায়াবিলিটি। সেই ইকোনমিক্যাল ভায়াবিলিটির দিক দেখা যাচ্ছে কি, যে ক্ষুদ্র বিনিয়োগ, ছোট খামারি 3টে গাভী আছে, তার পারিবারিক উদ্বুদ্ধ শ্রমটি সে এখানে বিনিয়োগ করতে পারছে, তার কিচেন রেসিডিউটিকে খাদ্য হিসেবে ওখানে ব্যবহার করতে পারছে, তার খাদ্য প্রস্তুতিতে যে খড়টি আসছে তার মাঠ থেকে সেলুলোজ হিসেবে খড়টিকে প্রক্রিয়াজাত করে সে নিজের শ্রমে ওখানে ব্যবহার করতে পারছে, ঝুঁকিটিও তার কম থাকছে, উৎপাদনটিও তার বেশি হচ্ছে। এ কারণে এটি হতে পারে আমাদের ক্ষুদ্র খামারিকে এনকারেজ করা। আর সাথে সাথে আরেকটি বিষয় বলবো, আপনারা জানেন পোল্ট্রি সেক্টর একটা মোমেন্টাম পেয়েছে, তার কারণটা তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে খাদ্য, ফরওয়ার্ড লিঙ্কেজ আছে বাজার। আমার দেশে গাভীর খামার না বাড়ার পিছনে, ততখানি সমৃদ্ধি এখনো না আসার পিছনে প্রথম সংকট হচ্ছে বাজারে কিন্তু রেডিমেড গোখাদ্য নাই, যেটা পোল্ট্রি ক্ষেত্রে হয়েছে, পোল্ট্রি ক্ষেত্রে আছে। আর দ্বিতীয় হচ্ছে পোল্ট্রিতে কিন্তু একটি বাজার আছে, স্থায়ী বাজার আছে। আমাদের দুধ কিন্তু প্যারিশেবল সাবস্টেন্স, বেশি সময় আমি রাখতে পারবো না,
সেটা একটা বড় কারণ। নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো বিষয়। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে জাত সমস্যার কথা আমরা আরেকটা কথা বলেছি যে উন্নত জাত বা প্রজাতির কারণে আমাদের গো সম্পদ বৃদ্ধি পাচ্ছে না, বড় একটা কারণ। এইটা নিয়ে কেমন গবেষণা চলছে আসলে? অবশ্যই সবগুলো কি গবাদি আমরা আসলে বাইরে পশু থেকে আনছি জাত কিনা? একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জি, আমাদের দেশে গবাদি পশু আমরা যেটাকে ইন্ডিজিনিয়াস কাউ বলি বা দেশি গাভী বলি, তাদের উৎপাদন ক্ষমতা একটা পর্যায়ে ছিল। অন্যান্য এবারে যে আমরা প্রতিদিন একটা গাভী থেকে 1 থেকে 1.5 লিটার আমরা দুধ পেতাম, যথার্থ 1 থেকে 1.5 লিটার। এখন এই গবাদি পশু লালন পালন করে একজন কৃষকের সে কি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে? খুবই সামান্য লাভবান হওয়ার সুযোগ ছিল। বর্তমানে সেই গবাদি পশু জাত উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, আমি যে প্রতিষ্ঠানের নাম বললাম, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে উন্নত বিশ্বে একটা জাত আছে, মানে আপনাকে কি বলে, ফ্রিজিয়ান জাত, হলস্টেইন ফ্রিজিয়ান জাত, পাশাপাশি আরেকটা জাত আছে জার্সি জাত। এই দুইটা জাত নিয়েই আমরা কাজ করছি। আমরা এই জাত উন্নয়নের জন্য যেমন ডিএলএস, যেমন ইউনিভার্সিটি, মিলবিটে, তারপর আপনার ব্রাক, সবাই এই জাতগুলো নিয়ে কাজ দুধের জন্য করতেছে। এই ধরনের জাতি গরু কৃষকরা পালন করবেন, তাই তো ব্যাপারটা? পালন করবে, প্লাস হলো আমরা তাদেরকে জাত উন্নয়নের জন্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, কৃত্রিম প্রজননের মাধ্যমে একটা ধাপে ধাপে স্যার যারা বলেছেন আপগ্রেডেশন হচ্ছে। আমরা অস্ট্রেলিয়া থেকে লাইভ ব্রিডিং বুল নিয়ে আসছি, আমেরিকা থেকে লাইভ বুল নিয়ে আসছি, নিউজিল্যান্ড থেকে নিয়ে আসছি, নিয়ে এসে তাদের কাছে সিমেন্ট কালেকশন করতেছি, ওই ডিপ ফ্রোজেন সিমেন্ট বলা হয়, এবং ওইটা অতি সহজে আরেক জায়গাতে ট্রান্সফার করা যাচ্ছে। জি, ট্রান্সফার করে যখনই গাভীটা গরম হচ্ছে, আমাদের প্রশিক্ষিত মাঠকর্মীদের দ্বারা তাদের আমরা কৃত্রিম প্রজনন করাচ্ছি। আগে যে গাভী 1-1.5 লিটার দুধ দিত, তার বাচ্চা যখন সে আপগ্রেডেশন হচ্ছে, সে গ্রাজুয়ালি 10 লিটার, এবং তার বাচ্চা যখন আবার আরো আপগ্রেডেশন হচ্ছে, এখন অন এন এভারেজে মোর দেন 15 ধন্যবাদ জনাব হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রয়, আপনার কাছে জানতে চাচ্ছি যে দুধ ছাড়াও শুধু মাংসের জন্য গরু পালনের ব্যাপারটা কি, আমাদের এই কনসেপ্টটি কি আমাদের আছে কিনা? আমাদের এটা উপেক্ষিত ছিল। হ্যাঁ, অতি সম্প্রতি আমরা শুরু করেছি। আমরা ব্রাহ্মা ব্রিড, যেসব জায়গাগুলোতে দুগ্ধ উৎপাদনশীলতা থেকে পিছিয়ে আছে, জি, সেই জায়গাগুলোকে আমরা ইন্ট্রোডিউস করছি ব্রাহ্মা ব্রিড। ব্রাহ্মা একটি অতি উচ্চ মাত্রায় মাংসের রূপান্তরকরণে সক্ষম ব্রিড, তাদের পার ডে 1 কেজির মতন বৃদ্ধি ঘটতে পারে। 1 কেজি ওজন বৃদ্ধি ঘটতে পারে। তার জন্ম ওজন হয় প্রায় 30 কেজি, এবং প্রতিদিন সে 1 কেজি করে গেইন করতে পারে। তাহলে হয়তো তখন এই মাংসের যে সংকট সেটা দূর হবে বলে আপনি মনে করছেন? আমরা একটা মাঠে শুরু করেছি। আমরা এবার কিন্তু বাজারে, গাবতলী বাজার বা অন্য হাটেও আমরা ব্রাহ্মা ব্রিড কিছু দেখেছি। আমার চমৎকার ছোট্ট একটা প্রশ্ন এসছে আমার কাছে, যে আমরা যখন এই উন্নত জাতের কথা বলছি, আমি যদি পোল্ট্রির কথা বলি, এখন কিন্তু পোল্ট্রির ক্ষেত্রে মানুষের একটা হাহাকার আছে যে দেশি মুরগি কোথায় পাবো, তখন কি এরকম হবে দেশি গরু কোথায় পাবো? এই সংকটটিকে তখন দেখা দেবে? এটি একটা অত্যন্ত চমৎকার প্রশ্ন, অতি চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টি ইকোনমিক্যাল ভায়াবিলিটি হারালে তার টিকে থাকা কঠিন হবে সারা বিশ্বেই। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আমার কাছে কিন্তু বিষয়টি এমন। সেটার একটা ইকোনমিক ভায়াবিলিটি আছে। জি, আমার প্রয়োজন হচ্ছে একটি পলিসি। আমাকে রাখতে হবে দেশিটাকেও, কখনো প্রয়োজন হতে পারে দেশিটাকে সংমিশ্রণ ঘটানো, আবার আমরা সেই কৌশলে এগোচ্ছি, সেই কৌশলটা রাখতে হবে। আমরা এই পর্যন্ত 40%-এর 33.6% গরুকে আমরা কৃত্রিম প্রজননের বাছু পেয়েছি। আমাদের লক্ষ্য এটাকে 80-তে রূপান্তর করা, কিন্তু 20% আমার দেশি থাকবে, রাখতেই হবে। জনাব অজয় কুমার রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকেও। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।